হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 2.3-তে একটা টপিক আছে, সেটা হচ্ছে জারণ বিজারণের ধারণা। সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, উঁচু ক্লাসে তোমরা প্রায়ই পাবে। সুতরাং এটা এখন বেসিক ধারণা দিয়েছে তোমাদের ক্লাস 8-এ, ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি এর ছবিও দিয়ে দেবো, তোমরা সেটাকে নোটস আকারে খাতায় লিখে নেবে। ঠিক আছে, জারণ, যাকে ইংরেজিতে অক্সিডেশন বলে, জারণ হচ্ছে কি যে কারোর সাথে, কোনো পদার্থের সাথে অক্সিজেন যুক্ত হলে সাধারণত জারণ বলা হয়ে থাকে। হ্যাঁ, আরও ভালোভাবে বললে কি বোঝায়, যে রাসায়নিক প্রক্রিয়ায় কোনো মৌল বা যৌগে অক্সিজেন যুক্ত হতে পারে বা অক্সিজেনের মতো কোনো তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হয়। ঠিক আছে, অক্সিজেনের একটা তড়িৎ ঋণাত্মক মৌল তোমরা জানো, হ্যাঁ, বা মূলক যুক্ত হয়, কিংবা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক অপসারিত হয়, তাকেই জারণ বলছে। তাহলে জারণ মানে শুধু অক্সিজেন যুক্ত হওয়া জারণ না, অক্সিজেনের মতো অন্য কোনো তড়িৎ ঋণাত্মক মৌল অর্থাৎ ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন এগুলো যুক্ত হলে, বা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা এরকম কোনো তড়িৎ ধনাত্মক মৌল, হ্যাঁ, যেমন সোডিয়াম, পটাশিয়াম, এরা যদি নির্গত হয়, তবে তাকে জারণ বলছে। তাহলে এইটা আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি। তোমাদের বইয়ে বেশ কিছু উদাহরণ আছে, সবকটা উদাহরণই পড়বে, আমি সবকটা এখানে লিখতে পারিনি। হ্যাঁ, কিন্তু তোমরা সবকটা দেখবে, বইটা কিন্তু ভালো করে পড়বে। যেমন দেখো, ম্যাগনেসিয়াম, হ্যাঁ, জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাকে অক্সিজেনে দহন করলে ম্যাগনেসিয়াম অক্সাইডের সাদা গুঁড়ো উৎপন্ন হয়। অর্থাৎ ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া এমজিও তৈরি হয়েছে, ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে দেখো, ম্যাগনেসিয়াম সে অক্সিজেনের সাথে জুড়ে এমজিও তৈরি হয়েছে, তাহলে অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে এটা কিন্তু জারণ প্রক্রিয়া। ওকে, তাহলে আমরা দেখলাম অক্সিজেন যুক্ত হলে জারণ হয়। ঠিক তেমনি কার্বনকে বাতাসে পোড়ালে, বাতাসে পোড়ানো মানে অক্সিজেনে পোড়ানো হয়, কার্বনকে বাতাসে দহন করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। তাহলে এখানে কার্বন অক্সিজেনের সাথে জুড়ে CO2 তৈরি হয়েছে, তাহলে এটাও জারণ প্রক্রিয়া, যেহেতু অক্সিজেন যুক্ত হয়েছে কার্বনের সাথে। ওকে, আবার দেখো, আমি কি বললাম, অক্সিজেনই শুধু যুক্ত হবে এমন না, অন্য কোনো তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হতে পারে, অর্থাৎ নেগেটিভ চার্জ যুক্ত মৌল। যেমন দেখো, FeCl2, ফেরাস ক্লোরাইড, তার সাথে Cl2 যুক্ত হয়ে FeCl3 তৈরি করেছে। তাহলে আগে ক্লোরিন ছিল দুটো, দেখো এখন কিন্তু 3টে ক্লোরিন হয়ে গেছে। হ্যাঁ, মোট সংখ্যা সমান, হ্যাঁ, অর্থাৎ 3 দুগুণে 6টা, টোটাল 2 দিনে 4টা ক্লোরিন পরমাণু, আর এখানে 2টি ক্লোরিন পরমাণু নিয়ে মোট 6টি ক্লোরিন পরমাণু, ব্যালেন্স সমান হয়েছে। কিন্তু যদি আমি সামনে অণুর সংখ্যাটা বাদ দিই, তাহলে ক্লোরিন এখানে দুটো ছিল, সেই ক্লোরিনের সাথে যুক্ত হয়ে 3টে ক্লোরিন, অর্থাৎ ক্লোরিন যুক্ত হয়েছে, তাহলেও সেটাকে জারণ বলছে। আবার দেখো, হাইড্রোজেন সালফাইডের সাথে ক্লোরিন বিক্রিয়া করে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সালফারে অধক্ষেপ তৈরি করে, সালফারে হলুদ অধক্ষেপ পাওয়া যায়। আচ্ছা, তাহলে এখানে H2S ছিল, দেখো সেখান থেকে কিন্তু যখন S তৈরি হয়েছে তখন কিন্তু হাইড্রোজেন বেরিয়ে গেছে। আমি বলেছিলাম কিন্তু যে কোনো যৌগ থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে যায় বা অন্য কোনো তড়িৎ ধনাত্মক মৌল, তাহলেও তাকে জারণ বলে। তাহলে H2S থেকে সালফার তৈরি হয়েছে, অর্থাৎ হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাই এটাও কিন্তু জারণ প্রক্রিয়া। ওকে, তাহলে এখানে যে কন্ডিশনগুলো দিয়েছি আমি এক একটা উদাহরণ তুলে দিয়েছি এই সংজ্ঞা অনুযায়ী, সেগুলো তোমরা দেখবে, আর বইয়ের বাকি উদাহরণগুলো তোমরা দেখবে। ওকে, তোমাদের দেখবে বইয়েতে একটা উদাহরণ, একটা পরীক্ষা দেওয়া আছে যে জারণের জন্য, হ্যাঁ, কি করে অক্সিজেনের প্রয়োজন হয় বা অক্সিজেনের প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখবে, মরচে গঠনের জন্য লোহা জলের সাথে অক্সিজেনের উপস্থিতিও প্রয়োজন, সেটা একটা পরীক্ষার সাহায্যে দেখিয়েছে। যেমন দুটো গ্লাস নিয়েছে, দুটো গ্লাসের মধ্যে কিছু পেরেক, হ্যাঁ, কিছু পেরেক রেখেছে, তাকে জল ঢেলে ডুবিয়ে দিয়েছে পেরেকগুলোকে। এবার তার উপরে মোমের আস্তরণ দিয়েছে। আচ্ছা, একটা ছিল নর্মাল জল, যত সাধারণ জলের মধ্যে পেরেকগুলোকে ডুবিয়ে দিয়েছিল। আর একটা জল সেটাকে ফুটিয়েছিল, অনেকক্ষণ ধরে ফোটানোর ফলে তার ভেতর তখন পেরেকগুলোকে প্রবেশ করিয়েছিল, এবং দুটোরই ওপরে মোম দিয়ে ওপরের অংশটা আস্তরণ দিয়ে দেওয়া হয়েছিল, ওপরের ফেসটা, ওপরের সারফেসে, অর্থাৎ বাইরে থেকে যাতে অক্সিজেন প্রবেশ করতে না পারে। তাহলে যখন নর্মাল জল ছিল, সাধারণ জল, তাতে কিন্তু কিছু অক্সিজেন ছিল। তোমরা জানো যে জলের মধ্যে অক্সিজেন দ্রবীভূত হয়ে থাকে, তবেই তো জলজ প্রাণীরা বেঁচে থাকে। ঠিক আছে, তাহলে তখন কিন্তু জলের মধ্যে অক্সিজেন ছিল। সেই অক্সিজেনের সংস্পর্শে এবং জলের সংস্পর্শে যখন পেরেকগুলো এসছে, তখন কিন্তু দেখা যাবে কদিন পরে এক্ষেত্রে মরচে গঠন করেছে পেরেকগুলোর মধ্যে। কিন্তু এক্ষেত্রে দেখা যাবে যেমন রাখা হয়েছিল 2-3 দিন পরে দেখলে দেখা যাবে যে সেরকমই রয়েছে। কেন? এখানে জল ছিল ঠিকই, কিন্তু জলকে ফোটানোর ফলে জলে দ্রবীভূত অক্সিজেন কিন্তু সে বেরিয়ে গেছে, ফলে সেখানে অক্সিজেন আর নেই। ফলে মরচে পড়ার জন্য যে শর্ত, অর্থাৎ জল এবং অক্সিজেন, সেক্ষেত্রে জল পেয়েছে ঠিকই, কিন্তু অক্সিজেন পাওয়ার কোনো চান্স নেই, কারণ ভেতরে অক্সিজেন বেরিয়ে গেছে, বাইরে থেকে অক্সিজেন
ভেতরে আসার কোনো জায়গা নেই, কারণ ওপরে মোমের আস্তরণ আছে, ফলে কিন্তু তাদের মধ্যে মরচে ধরেনি। অর্থাৎ এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে যে অক্সিজেনের উপস্থিতি ছাড়া কিন্তু মরচে পড়ে না, তাহলে অক্সিজেনের প্রয়োজন। এটা পরীক্ষাটা তোমরা দেখে রাখবে, ইম্পর্টেন্ট পরীক্ষা। আচ্ছা, এটা বাড়িতে তোমরা করতেও পারো। এরপরে দেখি জারণ, যেমন দেখলাম তেমনি বিজারণ বা রিডাকশন। ঠিক জারণের উল্টোটাই হচ্ছে বিজারণ। অর্থাৎ জারণে বলেছিল অক্সিজেন যুক্ত হওয়া, এখানে বলবে যে রাসায়নিক বিক্রিয়া অক্সিজেন বেরিয়ে যায়। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়া কোনো মৌল বা যৌগে হাইড্রোজেন বা অন্য কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক যুক্ত হয়। আগে ছিল অক্সিজেন যুক্ত হচ্ছে, হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, এখন কি হাইড্রোজেন বা তার মতো কোনো ধনাত্মক মৌল যুক্ত হচ্ছে, বা কোনো যৌগ থেকে অক্সিজেন বা অন্য কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক বেরিয়ে যাচ্ছে, তাকে বিজারণ বলছে। তার ঠিক জারণের উল্টোটা কিন্তু বিজারণ, যাকে রিডাকশন বলছে। দেখি আমরা উদাহরণের সাহায্যে, যে ব্রোমিনের সাথে H2S এর বিক্রিয়া, হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া, হাইড্রোব্রোমিক অ্যাসিড উৎপন্ন হয়, সালফারে অধক্ষেপ করছে। এখানে দেখো ব্রোমিন একা ছিল, কিন্তু HBr কি হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে, তাহলে হাইড্রোজেন যুক্ত হলে কি হয় বিজারণ, তাহলে Br2 থেকে HBr এই প্রসেসটা কিন্তু বিজারণ প্রসেস। ওকে, একইভাবে দেখো ফেরিক ক্লোরাইডের সাথে জাইমান হাইড্রোজেনের বিক্রিয়ায় ফেরাস ক্লোরাইড তৈরি হয়, আর তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। তাহলে ফেরিক ক্লোরাইড ছিল মানে 3টে ক্লোরিন ছিল, সেখান থেকে একটা ক্লোরিন বেরিয়ে গিয়ে কিন্তু 2টো ক্লোরিন যুক্ত ফেরাস ক্লোরাইড তৈরি করেছে। তাহলে এখানে কি হয়েছে, একটা তড়িৎ ঋণাত্মক মৌল বেরিয়ে যাচ্ছে। তাহলে কোনো যৌগ থেকে অক্সিজেন বা অন্য কোনো তড়িৎ ঋণাত্মক মৌল যদি বেরিয়ে যায় সেটাকেও বিজারণ বলে। তাহলে এখানে Cl একটা তড়িৎ ঋণাত্মক মৌল, সে কিন্তু বেরিয়ে গেছে, কমে গেছে, তাহলে এই প্রসেসটা বিজারণ। আবার কি কিউপ্রিক অক্সাইডের সাথে কার্বন মনোক্সাইডের বিক্রিয়া, ধাতব কপারের অধক্ষেপ করে আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। গ্যাস হলে সাধারণত উপরের দিকে অ্যারো দেওয়া হয়, আর অধক্ষেপ করলে নিচের দিকে অ্যারো দেওয়া হয়। তাহলে কিউপ্রিক অক্সাইড থেকে কপার তৈরি হয়েছে। দেখো এখানে অক্সিজেন ছিল, সেই অক্সিজেন কিন্তু বেরিয়ে গেছে, দিয়ে ধাতব কপার তৈরি করেছে। তাহলে অক্সিজেন বেরিয়ে গেলেও কি হয়, বিজারণ হয়। তাহলে এই প্রসেসটাও বিজারণ। ওকে, আবার দেখো কপার সালফেটের সাথে আয়রনের বিক্রিয়ায় ফেরাস সালফেট তৈরি হয়েছে আর কপারের অধক্ষেপ পড়েছে, বা কপার আলাদা হয়ে গেছে। তাহলে কি কপার সালফেটের মধ্যে দেখো সালফেট ছিল, অর্থাৎ ঋণাত্মক মূলক ছিল। আমি বলেছি কিন্তু কোনো যৌগ থেকে অক্সিজেন বা অন্য কোনো তড়িৎ-ঋণাত্মক মূলকও যদি অপসারিত হয়, এখানে সালফেট একটা তড়িৎ-ঋণাত্মক মূলক, যার হচ্ছে চার্জ হচ্ছে -2। তাহলে সেই সালফেট কপার থেকে বেরিয়ে গেছে, দেখো দিয়ে এখন কিন্তু কপার ফ্রি হয়ে গেছে। তাহলে এই প্রসেসটাও কিন্তু বিজারণ। আর কোনো একটা বিক্রিয়া শুধুমাত্র জারণ বা বিজারণ হয় না, একটা জারণ হলে অন্য প্রসেসটা অবশ্যই বিজারণ হয়। ঠিক আছে, অর্থাৎ জারণ বিজারণ কিন্তু একসাথে ঘটে। যেমন এখানে আমি দেখাচ্ছি, দেখো Br2 থেকে 2HBr অর্থাৎ হাইড্রোজেন যুক্ত হয়েছে মানে বিজারণ। ঠিক উল্টো প্রসেসটা কিন্তু জারণ হবে, এই প্রসেসটায় জারণ হবে। কেন বলো তো? কারণ এখানে H2S ছিল, সেখান থেকে S তৈরি হয়েছে, অর্থাৎ হাইড্রোজেন কি হয়েছে, বেরিয়ে গেছে। আর আমরা জানি কিন্তু যে হাইড্রোজেন যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু জারণ হয়। তাহলে এই প্রসেসটা কিন্তু জারণ। ঠিক আছে, এটা কিন্তু জারণ। তাহলে আমরা এতক্ষণ যা দেখছিলাম শুধু জারণ শুধু বিজারণ, কিন্তু প্রতিটা বিক্রিয়াতেই জারণও হয় বিজারণও হয়। যেমন এই বিক্রিয়াতে কি H ছিল, সে HCl হয়েছে, অর্থাৎ ক্লোরিন যুক্ত হয়েছে। কোনো রাসায়নিক বিক্রিয়া অক্সিজেন বা তড়িৎ-ঋণাত্মক মৌল যদি যুক্ত হয় তাহলেও জারণ বলে। তাহলে এই প্রসেসটা কিন্তু জারণ। তাহলে এইভাবে কিন্তু সমস্ত বিক্রিয়াগুলোতেই কিন্তু জারণও হচ্ছে বিজারণও হচ্ছে, অর্থাৎ জারণ বিজারণ কিন্তু একসাথে ঘটে। এবার তোমাদের বইতে দেখবে 103 পাতায় বেশ কিছু করতে দিয়েছে তোমাদেরকে ছকের মাধ্যমে, সেটা তোমরা করে আমায় দেখাবে। আমি সেখান থেকেই 2-1টা উদাহরণ তোমাদের দেখাচ্ছি, যেমন কার জারণ কার বিজারণ হয়েছে সেটা দেখানোর জন্য। যেমন জিঙ্ক অক্সাইডের সাথে কার্বনের বিক্রিয়ায় ধাতব জিঙ্ক তৈরি হচ্ছে, কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে। ওকে, তাহলে দেখো জিঙ্ক অক্সাইডে থেকে জিঙ্ক অর্থাৎ অক্সিজেন নির্গত হয়েছে। তাহলে অক্সিজেন বেরিয়ে গেলে কি হয়, অক্সিজেন বেরিয়ে গেলে আমরা জানি যে কোনো অক্সিজেন বা কোনো তড়িৎ-ঋণাত্মক মৌল যদি বেরিয়ে যায় তাহলে কি হয়, বিজারণ হয়। তাহলে এই জিঙ্ক অক্সাইড থেকে জেডেন হচ্ছে বিজারণ হয়েছে। তাহলে বিজারণ হয়েছে কার, জিঙ্ক অক্সাইডের, জেডেনও। আবার কার্বন ছিল, সে সিও হয়ে গেছে, অর্থাৎ অক্সিজেন যুক্ত হয়ে গেছে। আমরা জানি অক্সিজেন যুক্ত হলে জারণ হয়। তাহলে এই প্রসেসটা কিন্তু জারণ হয়েছে। তাহলে জারণ কার হয়েছে, কার্বনের হয়েছে। ওকে, তাহলে জারণ হোক বিজারণ হোক তাদের কিন্তু বাঁ দিক থেকেই আমরা বলবো, বাঁ দিকে যে বিক্রিয়ক পদার্থ আছে তাদের দিয়েই আমরা বলবো। ঠিক আছে, কিভাবে একটা উদাহরণ দেখো, অনেকগুলো উদাহরণ আছে, তোমরা করে আমায় দেখাবে কিন্তু। যেমন ফেরিক ক্লোরাইডের সাথে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া ফেরাস ক্লোরাইড তৈরি হচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে, আর সালফারে অধক্ষেপ করছে। এখানে অধক্ষেপ আছে, এখানে জায়গা নেই বলে আমি দেখাতে পারিনি। যে ফেরিক ক্লোরাইড ছিল, দেখো এখানে ক্লোরিন 3টে ছিল, সেখান থেকে ক্লোরিন কমে গেছে, অর্থাৎ তড়িৎ-ঋণাত্মক মৌল বেরিয়ে গেছে একটা, ফলে সেই প্রসেসটা কি হচ্ছে, এটা বিজারণ হচ্ছে। আবার H2S ছিল হাইড্রোজেন সালফাইড, সেখান থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে,
হাইড্রোজেন বেরিয়ে গেছে মানে কি তড়িৎ মৌল যদি বেরিয়ে যায় তাহলে সেই প্রসেসটা জারণ হয়, তাহলে এটা কিন্তু জারণের উদাহরণ। তাহলে এখানে জারণ হয়েছে কার? H2S এর জারণ হয়েছে, আর বীজাণু হয়েছে কার? ফেরিক ক্লোরাইডের বীজাণু হয়েছে। কেন? ফেরিক ক্লোরাইড থেকে ক্লোরিন বেরিয়ে গেছে, তড়িৎ মৌল বেরিয়ে গেছে, তাই এর কি হয়েছে? বিজারণ হয়েছে। তাহলে কার জারণ হয়েছে কার বিজারণ হয়েছে সেটা তোমাদের জানতে চেয়েছে, এবং কেন হয়েছে সেটা জানতে চেয়েছে। সেটা তোমরা বলবে যে এখানে এক্ষেত্রে কি হয়েছে? ক্লোরিন অর্থাৎ তড়িৎ মৌল ক্লোরিন বেরিয়ে গেছে তাই বিজারণ হয়েছে, আর এখানে কি তড়িৎ মৌল অর্থাৎ হাইড্রোজেন বেরিয়ে গেছে তাই জারণ হয়েছে। ওকে, তাহলে এটা জানতে চেয়েছে, এটা কিন্তু তোমরা করে আমায় দেখাবে। এবার আরেকটা টার্ম দেখি, সেটা হচ্ছে জারক পদার্থ কাকে বলে আর বিজারক পদার্থ কাকে বলে। জারক পদার্থকে ইংলিশে বলে অক্সিডাইজিং এজেন্ট, ইংলিশ নামটা মনে রাখবে। বলছে যে পদার্থ অন্য পদার্থকে জারিত করে নিজে বিজারিত হয় তাকে জারক পদার্থ বলে। তাহলে জারক পদার্থ কিন্তু অন্যকে জারিত করে, ঠিক আছে। আর বিজারক পদার্থ কি? যে পদার্থ অন্য পদার্থকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয়। তাহলে জারক পদার্থ যে অন্যকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হচ্ছে, বিজারক পদার্থ যে অন্যকে বিজারিত করে নিজে জারিত হচ্ছে, ঠিক আছে। তাহলে জারক পদার্থ বা অক্সিডাইজিং এজেন্ট কারা? তাহলে আমি কটা উদাহরণ দিয়েছি, অনেক উদাহরণ আছে, বইতেও আছে, দেখবে। MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, খাতায় লিখবে কিন্তু এদের নাম, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট। আমি এই কটা দিয়েছি, এগুলো কি বলতো? এগুলো হচ্ছে কঠিন, এগুলো কঠিন জারক পদার্থ। আবার নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো কিন্তু তরল, তরল জারক পদার্থ। আবার অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো কিন্তু গ্যাসীয়। তাহলে গ্যাসীয় এগুলো হচ্ছে জারক পদার্থ, উদাহরণ দিয়েছি। ঠিক আছে, বিজারক পদার্থ কোনগুলো? কার্বন, সোডিয়াম, SnCl2 মানে স্ট্যানাস ক্লোরাইড, এগুলো কিন্তু সব কঠিন কঠিন জারক পদার্থ। একইভাবে HNO2 নাইট্রাস অ্যাসিড, HBr হাইড্রোব্রোমিক অ্যাসিড, এগুলো কিন্তু তরল, ঠিক আছে। আবার হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো গ্যাসীয়। পরীক্ষায় চাই কিন্তু যে কয়েকটা কঠিন জারক পদার্থ বা কয়েকটা কঠিন বিজারক পদার্থের নাম বলো। তাহলে এগুলো হচ্ছে কয়েকটা জারক পদার্থ, বিজারক পদার্থের নাম। তাহলে জারক পদার্থ, বিজারক পদার্থ কিভাবে চিনবো? ধরো এই বিক্রিয়া থেকেই বলছি, জিঙ্ক অক্সাইডের বিজারণ হয়েছে। এই বিজারণটা কার সাথে বিক্রিয়া করে ঘটেছে? কার্বনের সাথে। অর্থাৎ কার্বন জিঙ্ক অক্সাইডকে বিজারিত করেছে। তাহলে কার্বন কি পদার্থ? এখানে বিজারক পদার্থ হচ্ছে বিজারক পদার্থ, সেটাকে যে অন্যকে বিজারিত করে। তাহলে কার্বন একে বিজারিত করেছে, তাহলে কার্বন কিন্তু বিজারক পদার্থ। আর জারক পদার্থ কোনটা হবে? যে অন্যকে জারিত করে। তাহলে এখানে জিঙ্ক অক্সাইড কার্বনকে জারিত করেছে। কার্বন জিঙ্ক অক্সাইডের সাথে বিক্রিয়া না করলে এই বিক্রিয়া হতো না। তাহলে জিঙ্ক অক্সাইড কার্বনকে জারিত করেছে, তাহলে এখানে জারক পদার্থ কিন্তু জিঙ্ক অক্সাইড। তাহলে দেখো এই বিক্রিয়া থেকে জারক পদার্থ, বিজারক পদার্থ কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে সমস্ত বিক্রিয়া থেকেই আমি জারণ কোনটা, বিজারণ কোনটা বুঝতে পারবো, আর জারক পদার্থ কোনটা, বিজারক পদার্থ কোনটা সেটাও বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আর কি বলা যায়? বিজারক পদার্থ তার নিজের কি হয়? জারণ হয়। এই যে বিজারক পদার্থের জারণ হয়েছে, আর জারক পদার্থের নিজের কি হয়? বিজারণ হয়। তাহলে এটা বিজারিত হয়েছে। ঠিক একইভাবে এটার ক্ষেত্রে কি হবে? যদি ফেরিক ক্লোরাইডের বিজারণ হয়েছে, সেই বিজারণটা ঘটিয়েছে কে? H2S। তাহলে H2Sটা কি পদার্থ হবে? এটা বিজারক পদার্থ। ওকে, একইভাবে H2S এর জারণ হয়েছে, সেই জারণটা ঘটিয়েছে কি? FeCl3। তাহলে FeCl3 কি পদার্থ হবে? জারক পদার্থ। আর H2Sটা কি তাহলে হলো? বিজারক পদার্থ। তাহলে এইভাবে কিন্তু জারণ, বিজারণ, জারক পদার্থ, বিজারক পদার্থ, সেটা আমরা অক্সিজেন যুক্ত বা হাইড্রোজেন যুক্ত হওয়া দিয়ে আমরা দেখলাম, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক জিনিস। কিন্তু তোমাদের মেন যেটা জানতে হবে সেটা হচ্ছে ইলেকট্রনীয় কনসেপ্ট, ইলেকট্রন মতবাদ অনুযায়ী জারণ, বিজারণ। অর্থাৎ ইলেকট্রন যুক্ত হলে জারণ হচ্ছে না বেরিয়ে গেলে, সেইটাই কিন্তু মেন। সেটা তোমাদের পরের পাতায় আছে, অর্থাৎ 104 পাতায়। সেটা নিয়ে আমি পরের দিন আলোচনা করব। এই ভিডিওটা খুব ভালো করে দেখবে তোমরা, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, ঠিক আছে। এটা বেসিক জিনিস, সমস্ত উদাহরণগুলো দেখবে। আমি সবকটা দিতে পারিনি, কিন্তু তোমরা সবকটা উদাহরণই দেখবে। আর আমাকে করে ওই যেগুলো করতে দিয়েছে না তোমাদের ছকের মাধ্যমে, সেগুলো আমাকে করে ছবি তুলে আমাকে পাঠাবে। ওকে।